আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়টি সাম্প্রতিক রাজনীতিতে নিঃসন্দেহে একটি টার্নিং পয়েন্টের জন্ম দিতে পারত, কিন্তু আমরা নিশ্চয়ই খুবই সতর্কতার সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল তাদের সতর্কতার কারণে ষড়যন্ত্রকারীরা বিশেষ কোনো সফল হতে পারেনি। এবং একথা আপনাদের জানিয়ে রাখি, গোয়েন্দাদের অনেকেই নিশ্চিত হয়েছিলেন যে হাদি হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহৎ খেলার অংশ। এমন পরিকল্পনাও নাকি ছিল যে ইউনূস সরকার ঠিকঠাক মতন ষড়যন্ত্রকারীদের পক্ষে কাজ করতে না পারলে ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে নতুন কোনো পরিকল্পনার বাস্তবায়ন তারা করবে। এবং আমরা তো এই বিষয়টিও লক্ষ্য করেছি যে হাদি হত্যাকাণ্ডের তদন্তে ইউনূস সরকারের খুব বেশি আগ্রহ ছিল না, একটা অনীহা তাদের মধ্যে আমরা সবসময় লক্ষ্য করেছি। যখন ইনকিলাব মঞ্চ হঠাৎ করে জ্বলে উঠল, তার পেছনেও অনেক রহস্য। বঙ্গভবন ঘেরাও করতে যমুনা ঘেরাও করতে যাবে, তাদের দাবি ছিল যে জাতিসংঘের অধীনে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করতে হবে। এই যে নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এমন একটি দাবি ইনকিলাব মঞ্চ তুলে ধরলো, সেটিও অনেক রহস্যের জন্ম দিয়েছিল। যাই হোক, একটা পর্যায়ে বাধ্য হয়ে তারা একটি নামমাত্র চিঠি দিয়েছিল জাতিসংঘের কাছে এই বিষয় তদন্ত করতে। এই সব কিছু নাটকের অংশ আমরা জানতাম। এখন যেটি জানা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের আসামিরা যে ধরা পড়লেন তাতে নাটকীয় মোড় নিতে যাচ্ছে, এবং সেই নাটকীয় মোড়গুলো যদি সত্যি সত্যিই জনগণের সামনে উপস্থাপিত হয়, তাহলে নিশ্চয়ই অনেকেই আকাশ থেকে পড়বেন। তফসিল ঘোষণার পরপরই 12ই ডিসেম্বর রাজনীতিতে একটি নতুন মোড় নিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর বিষয়টি যখন বাংলাদেশে এসে পৌঁছলো, তখন 2024-এর 5 আগস্টের অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্রদের একটি অংশ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অনেকে ক্ষোভে ফেটে পড়লেন। ক্ষোভ ঠিকই মানুষের মধ্যে জন্মেছিল, কিন্তু এই ক্ষোভকে কারা ইউজ করতে চেয়েছিল আমরা ফলশ্রুতি দেখেছি। প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটে যেই নারকীয় তাণ্ডব চালানো হলো, তার পিছনে কারা ছিল তাও আমরা জানি। এবং শরীফ ওসমান হাদির যে জানাজা, সেই জানাজাও অনেক কাছে প্রশ্নবিদ্ধ ছিল। হ্যাঁ, হাদির জানাজা অনেক মানুষ হয়েছেন, হতেই পারেন, কিন্তু যে পরিমাণ মানুষ হয়েছিল এটি তো ওপেন সিক্রেট ছিল। সেখানে একটি বিশেষ রাজনৈতিক শক্তির নেতা কর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল যেন সবাই যে কোনো অবস্থাতেই হাদির জানাজাতে উপস্থিত থাকে। কেন এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো তখন থেকেই কানাঘুষা আকারে চলছে, কিন্তু এখন সব স্পষ্ট হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের পর আমরা দেখলাম যে বিএনপির হেভিওয়েট প্রার্থী নির্বাচনের জন্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিষোদ্গার শুরু হলো। হাদি হত্যাকাণ্ডের জন্য অভিযোগের তীরটি মির্জা আব্বাসের দিকেই একটি পক্ষ খুব দ্রুত বেরতে লাগলো। আবার অন্যদিকে খুব সহজে আওয়ামী লীগকে টার্গেট করা হলো যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তির লোকেরা হাদিকে হত্যা করেছে। হাদিকে হত্যা করে লাভ কি? বলা হচ্ছিল যে আওয়ামী লীগ একটি হসপস তৈরি করতে চায়, কিন্তু হসপসটি আসলে কারা তৈরি করতে চেয়েছিল, ঘোলা জলে মাছ শিকার করতে কারা চেয়েছিল, তা আস্তে আস্তে বেরিয়ে পড়বে, যদি কিনা বর্তমান সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে হাদি হত্যার তদন্তটি তারা চালাতে চায়। অথবা এরই মধ্যে কেউ কেউ আগে থেকেই বলে রেখেছে যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে যেন জজ মিয়া নাটক সাজানো না হয়। এটি কারা বলেছেন তাও আমরা জানি। এত আগে ভাগে আবার জজ মিয়া নাটক সাজানোর বিষয়টি তুলনা আকারে নিয়ে আসার কারণ কি হতে পারে? যারা বলছেন তাদের মধ্যেই কি সন্দেহ যে আসলে কে কখন কিভাবে আটকে যায়? কারো কারো মতে যে
ইউনূস সরকারের 18 মাসে প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর বা ডিজিএফআই এর যে ধরনের সাজেশন ছিল বা পরামর্শ ছিল, অথবা তাদের যে নোটগুলো ছিল বা রিপোর্টগুলো ছিল, এগুলো কখনো ভালো করে যাচাই বাছাই করা হয়নি। এবং রাষ্ট্রীয় নিরাপত্তা যখন হুমকির মুখে, তখনও অনেক কিছু আড়াল করা হয় ইউনূস সরকারের সময়। তো আমরা সেই ডিজিএফআই এর নতুন নিয়োগকৃত প্রধান জেনারেল কায়সার কয়েকদিন আগে ভারতে গেলেন। সেখানকার গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হলেন, যেগুলো জানা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে নানানভাবে এই বিষয়গুলো উঠে আসছে। তাদের বৈঠকে যে তথ্য আদান প্রদান, সেখান থেকে নিশ্চিত হওয়া গেল যে হাদির হত্যাকারীরা ভারতে রয়েছে, এবং সেখান থেকে শুটার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেপ্তার করা হয় বনগাঁ থেকে। এই ঘটনার পরপরই ঢাকায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। হাদি হত্যার সঙ্গে আসলে কারা জড়িত ছিল, কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল, কারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছিল, দীর্ঘায়িত করতে চেয়েছিল, কারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। ওই যে একদিকে নির্বাচন প্রলম্বিত করা, অন্যদিকে আওয়ামী লীগকে টার্গেট করা, আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া, আবার অন্যদিকে মির্জা আব্বাসকে কেন্দ্র করে বিএনপির উপরেও দোষারোপ করা একটি অপচেষ্টা। এবং একথাও তো আমরা জানি, ডক্টর ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এবং তাদের এই ষড়যন্ত্রের কারণে আবার কয়েকজন উপদেষ্টা একটি টাইম ফ্রেম বেঁধে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে এই সময়ের মধ্যে নির্বাচন না হলে তারা আর পারবেন না, তারা বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন। এবং যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছিল, তাদের কেউ কেউ কি বিশেষ কোনো শক্তির সঙ্গে হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিল? অতএব মূল যে দুই আসামি ভারতে ধরা পড়ল, তাদেরকে কেন্দ্র করে যে তদন্ত কাজ সামনে এগিয়ে যাবে, নিঃসন্দেহে এর পেছনের শক্তিগুলো কারা তা অনেকাংশে বেরিয়ে আসবে। এবং আমার ধারণা এই বিষয়টি সরকার এটি নিয়ে অনেক দূর যাবে। তবে এটাও সত্য কথা, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক সংস্কৃতি যেই আমাদেরকে যেই অভিজ্ঞতার কথা বলে, তা হচ্ছে এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাগুলো সংশ্লিষ্ট সরকারগুলো সবসময় নিজেদের পক্ষে কাজ করে। আমরা জানি না যে আসলে এবারও তেমনটি হবে কি না। তবে একটু আগে যেটি বললাম, যে আমার ধারণা এটি নিয়ে সরকার, বর্তমান বিএনপি সরকার অনেক দূর যাবে। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর চৌধুরী, আমি একটা কথা একটু বলতে চাই যে আগামীকালকে একটা আমাদের সংসদের, আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ, কালকে সংসদ, জাতীয় সংসদ বসছে। এই সংসদের বসার, এটা আমাদের বহুল প্রত্যাশিত একটা সংসদ। অনেকদিন পরে আমরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সংসদ পাচ্ছি, এবং এই সংসদ নিয়ে আমাদের নানা রকম চিন্তা ভাবনা আছে। আবার এরই মধ্যে নানা ঘটনা প্রবাহের মাধ্যমে এই সংসদকে নিয়ে কিছু শঙ্কাও দেখা দিয়েছে। তার মধ্যে একটা হলো যে, প্রথমত আমরা যেটা জানতে চাচ্ছি যে, আমরা জানি যে একটা সংসদ যখন শুরু হয়, নতুন নির্বাচিত সংসদ যখন স্টার্ট করে যাত্রা, তার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন? তার প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন এর আগে যে সংসদ ছিল, সেই সংসদের যে বিদায়ী তিনি। এই সময় উনি যদি না থাকেন, তাহলে ডেপুটি স্পিকার। তো এই কালকে যে সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে, এই অধিবেশনের সভাপতিত্ব করা নিয়ে আমরা এখনো কিছু জানি না। এখন গণতান্ত্রিক এই রীতিকে কি এই সংসদে আমরা দেখতে পাবো? এখানে আপনার কয়েকটা প্রশ্ন উদয় হয়। একটা হচ্ছে যে, আপনার সংবিধানকে যদি
সমুন্নত রাখতে চান, ফলো করতে চান, তাহলে পূর্ববর্তী সংসদের যে স্পিকার কিংবা ডেপুটি স্পিকার তারাই এই সংসদের এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং একজন স্পিকার নির্বাচিত হবে, তার হাতে উনি ক্ষমতা দিয়ে চলে যাবেন। এটা হচ্ছে পিসফুল ট্রান্সফার অফ লেজিসলেটিভ পাওয়ার। এটা এখন আমরা জানি যে ডেপুটি স্পিকার আপনার কারাগারে আছেন, আর যে স্পিকার যে শিরীন শারমিন চৌধুরী উনি কোথায় আছেন এটা কিন্তু গণমাধ্যম বা পত্র পত্রিকায় আমরা কোথাও দেখি না। উনি কি আহ আত্মগোপনে আছেন, উনি কি অথবা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম হয়ে আছেন, উনি কোথায় আছেন? উনি একজন ভিভিআইপি, অ্যাকচুয়ালি বাংলাদেশে উনি থার্ড পার্সন, কিন্তু এই অর্ডার অফ প্রেসিডেন্সে সেইখানে এরকম ইম্পর্টেন্ট একটা ব্যক্তি কোথায় আছেন, কি আছেন জানা যাচ্ছে না। এটা আসলেই একটা রহস্যময় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখন কে ই করবেন? যদি ওনাকে নাই পাওয়া যায় তাহলে ডেপুটি স্পিকারকে কারাগার থেকে প্যারোলে এনে বা জামিন দিয়ে উনি কিন্তু এইটাকে ই করতে পারে, প্রিজাইড করতে পারে। তারপরে কোশ্চেন থাকে যে ওনারা কি অ্যাকচুয়ালি প্রিজাইড করার জন্য রাজি হবেন কিনা, এই সংসদকে ওনারা মানেন কিনা, সে প্রশ্ন কিন্তু এসে যায়। সুতরাং একটা মোটামুটি একটা জটিল অবস্থা দেখছে সামনে আগামী না, উনি 24 ঘন্টা। মানবেন কি মানবেন না, উনি অথবা ওনার ডেপুটি স্পিকার যারা আছেন তারা এই সংসদকে মানবেন কি মানবেন না সে প্রশ্ন তো আসবে ওনাদের কাছে অ্যাপ্রোচ করার পর। রাইট, সেই অ্যাপ্রোচ করার মতো ঘটনা কি ঘটেছিল পর্যন্ত? আর তো ঘটার সময় কোথায়? আমরা সেটা জানি না অ্যাকচুয়ালি যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথায় আছেন। ওনার নামে মামলা আছে শুনেছি, সেই মামলায় কি উনি গ্রেপ্তার হয়েছেন না উনি পলাতক আছেন? এগুলি শুরু হওয়া উচিত ছিল। এখন আমরা গণতন্ত্রের পথে আমাদের একটা নতুন যাত্রা শুরু হয়েছে। এইখানে এইসব অস্বচ্ছ প্রক্রিয়াটা ফলো না করাই উচিত, স্বচ্ছতার ভিত্তিতে করা উচিত। উনি কোথায় আছেন এটা যদি সরকার না জানে তাহলে তো এটা সরকারের খুবই বড় ধরনের দুর্বলতা। জি, আরেকটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো যে এই সংসদে আরেকটা বড় বিতর্কের বিষয়, যেটা সরকারি দল এবং বিরোধী দল এদের মধ্যে দেখা যাচ্ছে, সেটা হলো যে জুলাই সনদ। এখন জুলাই সনদের ভিত্তিতে হোক আর যে কারণে হোক, সরকারি দল আমরা জানি যে তারা মানে জামাতে ইসলামকে প্রস্তাব দিয়েছিল যে আপনারা একজন এমপির নাম দেন যাকে আমরা ডেপুটি স্পিকার বানাতে পারি। তারা নাম দেননি, বলেছেন যে জুলাই সনদ একটা প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে এটা আছে, কিন্তু বিচ্ছিন্নভাবে একটা আমরা মানবো না, সবগুলো মিলিয়েই মানতে চাই। কাজে আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তারপর আমরা ডেপুটি স্পিকার। এদিকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি তো এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা মিটিং এ ছিলেন, স্বাক্ষর টাক্ষর যা করা উনি করেছেন। তিনি দেখলাম আজকে বললেন জুলাই সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ সরকার, তার সরকার জুলাই সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ। তো ওনারা তো সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেন, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে সম্ভব, শত বাস্তবায়ন কিভাবে সম্ভব? আবার শতভাগ বলতে তারা কত ভাগকে বোঝাচ্ছে? এই প্রসঙ্গগুলি কি আসবে না? না, প্রসঙ্গগুলি তো খুবই ইম্পর্টেন্ট প্রসঙ্গ। এইখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে জুলাই সনদে যেসব দফাগুলি আছে, 84টা দফা, এই 84টা দফাই উনি বুঝাতে চাচ্ছেন যে উনি বাস্তবায়ন করবেন শতভাগ। সেখানে বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়েই কিন্তু এই গন্ডগোলটা। এখন জামাত চাচ্ছে যে প্রক্রিয়াটা হবে যে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে, আর এইখানে যে সংবিধান বিশেষজ্ঞ বিশেষ করে শাহাদিন মালিক বলছেন এইসব যা কিছুই আপনারা করতে চান এইটা সংসদেই করতে পারেন 2/3 মেজরিটি নিয়ে। তো সালাউদ্দিন সাহেব যে বলছেন যে 100% করব, তারা তো করতে পারে। তারা তো ইনফ্যাক্ট বিএনপি বিরোধী দল জামাত যদি তাকে সায় নাও দেয় তাহলে তারা জুলাই আহ যে সনদের যে আইটেমগুলি আছে সেগুলিকে ওনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, সংবিধানের অংশ করে ফেলতে পারেন অ্যামেন্ডমেন্ট করে। সেখানে তো আমি কোনো দেখি না, বরং এটাই হওয়া উচিত।
এটাই হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই 84টা আইটেমই কি এদের বাস্তবায়ন করা উচিত? যে স্পেশালি আপনি ধরেন বাঙালি জাতীয়তাবাদটাকে বাদ দেওয়া হচ্ছে, বাঙালি জাতীয়তাবাদ মানে জাতীয়তা হিসেবে আমরা বাঙালি, এটা বাদ দেওয়া হচ্ছে। এটা যেমন অনেকেই এটা বিরোধিতা করবেন যে বাদ দেওয়া উচিত না। আবার যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চান, অনেকে পক্ষে আছেন, আবার অনেকে বিপক্ষেও আছেন। এবং সেখানেও আছে যে এটা কি আনুপাতিক, ভোটের আনুপাতিক হবে না সিটের আনুপাতিক হবে, এটা নিয়েও বিষয় আছে। তবে এগুলি বিরাট কোনো সমস্যা না, এগুলি সংসদে আলোচনা হতে পারে, আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসতে পারে। এবং 2/3 মেজরিটি তো আছেই তাদের, তারা এটাকে পাশ করে অ্যামেন্ডমেন্ট হিসেবে। আমি কোনোই দেখি না, কোনো বিশাল কোনো সমস্যা দেখি না এই সংসদ চলার। তবে কেউ যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে তো করতেই পারে। জি, না মানে আমি বলতে চাচ্ছি সালাউদ্দিন আহমেদ সাহেব যখন বলেন যে শতভাগ বাস্তবায়ন করবেন, যদি এটা বলেন তাহলে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে উচ্চ কক্ষ যেটা বলা হচ্ছে, উচ্চ কক্ষের গঠনটা কিভাবে হবে? আমরা যে গণভোটটা দিয়েছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার যে গণভোট দিয়েছে, সেখানে গণভোটে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে উচ্চ কক্ষ গঠিত হবে পিয়ার পদ্ধতিতে, মানে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের আনুপাতিক হারে। যদি সেটা হয় তাহলে সেটার সঙ্গে তো বিএনপি কি শতভাগ ওটা পালন করবে নাকি করবে না? কারণ না, বিএনপি বিএনপি যেটা ওখানে ডিসেন্ট, বিএনপি ওইখানে তার দ্বিমত পোষণ করছে। তারা বলছে সিটের ভিত্তিতে গণভোট হবে, হয়েছে আপনার পিয়ার পদ্ধতি। না পেয়ার পদ্ধতিতে তারা রাজি না। সুতরাং এইখানে শতভাগ তারা বলতে রাজি যেটা ছিল না, তারা রাজি ছিল না, কিন্তু ছিল প্রশ্নটা না। হলো গণভোটে তো ওই কথাটা একদম উল্লেখ করা হয়েছে পিয়ার পদ্ধতি, এবং সেই গণভোটে তো বিএনপিও বলেছে হা ভোট দিতে। তাহলে এটা কি সেলফ কন্ট্রাডিকশন হয়ে গেল না? এটা বড় ধরনের সেলফ কন্ট্রাডিকশন তো আছেই একটা, যে তারা হা ভোট দিতে বলছে, হা ভোট পাশ করছে। তখন হা ভোটের যে বিষয়টা ছিল যে সংস্কার পরিষদের সদস্য শপথ নেওয়া, এই শপথ নেয় নাই, এখানে তো একটা বিষয় আছে। হয়তো তারা ভালো অ্যাডভাইস পেয়েছে, লয়ারের অ্যাডভাইস, যে এটা দরকার হবে না। এখন মূল কথাটা হচ্ছে কি, মূল চেতনাটাই হচ্ছে জুলাইয়ের চেতনা, কতগুলি সংস্কার করা হয়েছে। আরো কিছু সংস্কার ওখানে হতে পারতো, যে ইলেকশনটা পিয়ার পদ্ধতিতে হবে, এটা করতে পারতো, করে নাই। আবার এটাও হতে পারতো যে রাজনৈতিক দলগুলির ভিতরের যে গণতন্ত্রের চর্চার জন্য যে প্র্যাকটিস, সেটা বাধ্যতামূলক করতে পারতো, যে অর্থাৎ প্রত্যেক 3 বছর বা 2 বছর অন্তর গঠনতন্ত্র অনুযায়ী সবার ভোটে নির্বাচিত হতে হবে অফিস বেয়ারার, দলীয় কর্মকর্তাদের। সেগুলি করে না। তারপরেও ধরুন যেসব তো বেশ কিছু জিনিস আছে ভালো, সেগুলি ইমপ্লিমেন্টেড হোক, এটা আমরা চাই। এখানে এখানে এরা যদি মানে নানাবিধ জটিলতা কেউ সৃষ্টি করতে পারে, কিন্তু সেটা হবে না, প্রজ্ঞার পরিচয় হবে না। অনেক দিন পরে আপনারা একটা সংসদ পেয়েছেন, এই সংসদের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করাটাই তো আমি মনে করি রাজনীতিবিদদের প্রথম দায়িত্ব। এই প্রথম অধিবেশন নিয়ে আরেকটা আপনার মানে বিতর্ক দেখা যাচ্ছে, সেটা হলো নিজে দলীয় যিনি চিফ হুইপ মানে এনসিপির আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম, তিনি তিনি বলেছেন আজকে যে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না। মানে সংসদের প্রধান অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেওয়ার কথা, সেই ভাষণ ওনারা শুনতে যাবেন না, কারণ ওই রাষ্ট্রপতিকে ওনারা ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করছেন এবং তার ভাষণ ওনারা শুনবেন। এবং উনি এর আগেও এই রাষ্ট্রপতিকে ইমপিচ করার দাবি তুলেছেন। তো নাহিদ ইসলামের এই বক্তব্য সম্পর্কে আচ্ছা, প্রথমত যে রাষ্ট্রপতির যে ভাষণ, এ ভাষণ তো রাষ্ট্রপতির ভাষণ না। এ ভাষণ প্রথাগত ভাবে এ ভাষণ হচ্ছে এই সরকারের ভাষণ, সরকার লিখে দেয়, উনি সেটা বেসিক্যালি পড়েন। এর বাইরে আমরা দেখি না যে নিজস্ব ভাবে কিছু বলার তার এখতিয়ার নাই, বা বলেনও না। এখন যদি ফ্যাসিস্ট বলা হয়, তাহলে এই বক্তব্যটা ফ্যাসিস্টের কাছ থেকে আসছে। ফ্যাসিস্ট বলা হচ্ছে যে বিএনপি সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। কিন্তু আরো একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, যে এই রাষ্ট্রপতি তো একটা দুর্যোগময় সময় আপনার জাতিকে পার করে নিয়ে আসছে, সেইখানে
আপনি দেখেন এই রাষ্ট্রপতি যদি রিজাইন করে চলে যেতেন, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো, চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু উনি দৃঢ়ভাবে আহ, উনি ওনার পোস্ট ছিলেন, এবং এখন আমরা একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করছি। ওরা কিন্তু আপনি ফ্যাসিস্টই বলেন যে আপনি সেখানে উপস্থিত থাকবেন না। আপনি যেভাবে নির্বাচিত হয়ে আসছেন, যে অধ্যাদেশটা জারি করছে নির্বাচনের জন্য, গণভোটের জন্য একটা অধ্যাদেশ জারি করছে তো রাষ্ট্রপতি, সেটাও তো ফ্যাসিস্টের অধ্যাদেশ। আপনি সেটাকে কি করবেন? আপনি কি ফ্যাসিস্টের, আপনি সংসদে থাকলেন না, যখন ভোট হবে তখন কি এই অধ্যাদেশটা বাতিল করে দিবেন? বাতিল করে দিলে তো আপনার মেম্বারশিপ এবং আপনার পার্লামেন্টই তো বাতিল হয়ে যায়। সুতরাং সবকিছু চিন্তা ভাবনা করে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও বুঝতে হবে যে, যেমন ধরুন যে চিফ হুইপ যে হয়, সে 7-8 বারের এমপি হয়, 5-7 বারের এমপি হয়, এটা তো প্রথম। অ্যাকচুয়ালি জামাতের কয়জন আছে যে আগে সংসদে ছিল? বিএনপিরা বা কয়জন আছে সংসদে ছিল? এই সংসদ হচ্ছে একেবারে নতুনদের একটা সংসদ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং সেইখানে সংসদীয় যে নর্ম, যে রীতিনীতি, যেগুলি চলে আসছে গত 12টা এই সংসদে, সেগুলি হয়তো এরা রপ্ত করতে এখনো পারেন নাই, পারবেন হয়তো। আমার মনে হয় এটা আলাপ আলোচনার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে আসবে। জি, আমরা এখন একটু শেষ পর্যায়ে আসতে যাচ্ছি, একটা শেষ প্রশ্নটা করতে যাচ্ছি। আজকে একটা জাতীয় দৈনিকে, মানে দৈনিক প্রথম আলোতে একটা নিউজ বেরিয়েছে, এবং ডেভিড বার্গম্যান সেই নিউজটা করেছেন। উনি একটা কথোপকথনের ভিত্তিতে একটা রিপোর্ট করেছেন। সেটা হলো এই যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর একজন প্রসিকিউটর, তিনি চট্টগ্রামের একজন এরকম আসামি সলতে করিম, সাবেক এমপি আওয়ামী লীগের, তাকে জামিন করিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা চেয়েছেন। এই মর্মে একটা রিপোর্ট, ডিটেইল রিপোর্ট বেরিয়েছে। এই যে রিপোর্টটা বেরোলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, মানে একজন প্রসিকিউটরের বিরুদ্ধে, এই ঘটনাটা আপনি কিভাবে দেখছেন, এবং এই ঘটনার মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার উপর মানুষের আস্থার একটা সংকট কি দেখা যেতে পারে? আপনার তো এই আইসিটি কোর্টের উপরে আস্থার সংকট আগেও ছিল। আপনার আওয়ামী লীগ আমলে তুহিন আফরোজ বলে একজন প্রসিকিউটর ছিল, সেও তো দেন দরবার করছে। এনএসআই যে একজন অভিযুক্ত ছিল, রিটায়ার্ড আর্মি অফিসার, তার সাথে তো সেগুলো তো রেকর্ড টেকর্ড আমরা দেখছি। এগুলি হয় কি, এইসব আদালত, যে আদালত এক্সট্রিম মেজার নেওয়া হয়, যে আদালতের আপনার এভিডেন্স অ্যাক্ট খুব পুয়ার, ইচ্ছা করলেই ছেড়ে দিতে পারে, ইচ্ছে করলেই ফাঁসি দিয়ে দিতে পারে, সেই সব আদালতে এগুলো হয়। এখানে শুধু যে এই ভদ্রলোক কি করছে এটাই বা আমরা ধরি কেন, অন্যেরা কি করছে কিনা সেই জন্য একটা থরো ইনভেস্টিগেশন করা উচিত, এবং তাদেরকে এই দুদকের আওতায় আনা উচিত। তাদেরকে দুদকের আওতায় আনা সবাই পরীক্ষা নিরীক্ষা করা উচিত। যেসব প্রসিকিউটররা একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের জন্য প্রসিকিউট করতে পারে, তাদের ইন্টিগ্রিটি হবে হাইয়েস্ট অর্ডারে। সেখানে যদি এই কোটি টাকার বাণিজ্য করতে চায়, তাহলে তো হোল আদালতটাই তো আপনারই হয়ে গেছে, মানে কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমাদের সমাজে যে দুর্নীতি কতদূর ছড়াই গেছে সেটা এটা একটা প্রমাণ। জি, অনেক ধন্যবাদ। অনেক